হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের একাদশ শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের যে মডেল কোশ্চেন পেপার সেটগুলি রয়েছে সেইগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে এক এক করে আলোচনা করব। তো প্রত্যেকেই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 6। কোশ্চেন নাম্বার 1 বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিবেচনা করে 1.53 ইন্টু 0.9995 ভাজিত 1.592 রাশিটির মান কি হবে। তাহলে আমাদের দেখো কী দেওয়া আছে, 1.53 ইন্টু 0.9995 ভাজিত 1.592। তাহলে আমরা বদমাস রুল অনুযায়ী ফার্স্টে কী করব, এই ভাগটা করে নেব। তাহলে ভাগফলটা যেটা পাবো সেটা দিয়ে আমরা এই 1.53কে গুণ করব। গুণ করার পর দেখো আমরা এটা পাবো 0.96057। তাহলে দেখো এখানে যে ফার্স্ট সংখ্যাটা সেখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে আমাদের 3টা, সেকেন্ড যে সংখ্যাটা সেখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে আমাদের 4টা, আর থার্ড যে সংখ্যাটা সেখানে রয়েছে 4টা। তাহলে সব থেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সারও কী হবে, 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যায় আসবে। তাহলে দেখো এখানে আমরা যদি সংখ্যা 3টা রাখি তাহলে কি হয়, 57টা বাদ দিতে হবে। তাহলে 57 যদি বাদ দেওয়া হয় তাহলে এই 5টা জন্য কি হবে, 0-র সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কি 0.961। তাহলে দেখো এটা আমাদের আছে অপশান বিতে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে 25710,000 মিটার দৈর্ঘ্য পরিমাপের মানের ক্রম কত হবে। দেখো এটার মানের ক্রম বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এটা লিখবো এইভাবে 2.571। তাহলে 2 এর পর যদি আমরা পয়েন্ট নিই তাহলে আমরা দেখো ক ঘর আগে পয়েন্ট নিচ্ছি, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমরা লিখবো 10⁻7। তাহলে এখানে দেখো পাওয়ার কত চলে এলো 7। তাহলে এটা মানের ক্রম কত হয়ে যাবে, +7। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে কোনো ভৌত রাশি কিউ সমান দেওয়া আছে কি x³ y² হলে x y z পরিমাপে ত্রুটি হয় যথাক্রমে 1%, 2%, 4%। তাহলে কিউ পরিমাপে শতকরা ত্রুটি কত হবে। তাই দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ΔQ/Q সমান হচ্ছে 3ΔX/X প্লাস 2ΔY/Y প্লাস ΔZ/Z। এবার আমাদের এখানে x পরিমাপে ত্রুটি দেওয়া আছে 1%, তাহলে ΔX/X সমান হচ্ছে 1%। y পরিমাপে ত্রুটি দেওয়া ছিল 2%, তাহলে ΔY/Y সমান হচ্ছে 2%। আর z নির্ণয়ে ত্রুটি হচ্ছে 4%, তাহলে ΔZ/Z সমান হচ্ছে 4%। তা দেখো এগুলো বসে নিলে আমরা পেয়ে যাচ্ছি 11%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ 11%। কোশ্চেন নাম্বার 4 বলেছে টি সময়ে কোনো বস্তুর সরণ x সমান a sin ω_t কণার ত্বরণ কত হবে। তাহলে আমাদের সরণটা বলে দেওয়া আছে, কি দেওয়া আছে, x সমান দিয়েছে a sin ω_t। তাহলে আমরা এখান থেকে বার করবো ফার্স্ট বেগ। তাহলে বেগ সমান আমরা করব অবকলন dx/dt। তাহলে এটাকে আমরা যদি অবকলন করে নিই তাহলে কি হবে, সাইন থিটার জন্য আসবে cos থিটা, আর এখান থেকে ওমেগাটা বেরিয়ে আসবে। তাহলে হয়ে যাবে a ω cos ω_t। এবারে আমরা এটাকে আবার যদি অবকলন করি তাহলে পেয়ে যাব ত্বরণ। তাহলে ত্বরণ a সমান আসছে dv/dt। তাহলে এখানে কসের জন্য হয় মাইনাস সাইন, আবার এখান থেকে একটা ওমেগা বেরিয়ে আসবে। তাহলে হয়ে যাচ্ছে -a ω² sin ω_t। আর আমরা দেখো a sin ω_t সমান x জানতাম, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই a sin ω_tর মান x, তাহলে পেয়ে যাচ্ছি -ω² x। তাহলে ত্বরণ কী পেলাম, -ω² x। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোশ্চেন নাম্বার 5 বলেছে বিবৃতি এতে কি বলেছে, বলছে পরপর দুটি সময় ব্যবধানে যদি গতিশীল বস্তুর গড় বেগ সমান হয় তাহলে বস্তুটি সমবেগে গতিশীল।
আর কারণ বলেছে বস্তুটি সমবেগে গতিশীল হলে তার সরণ সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। তাহলে দেখো ফার্স্ট বিবৃতি কী বলেছিল, যে পরপর দুটি সময় ব্যবধানে যদি বস্তুর গড় বেগ সমান হয় তাহলে বস্তুটি হচ্ছে সমবেগে গতিশীল হবে। তাহলে এখানে বিবৃতিটা আমাদের এখানে মিথ্যা হবে, কারণ কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার হচ্ছে কি বেগের অভিমুখ প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা যদি গড় বেগ সমানও হয় তাহলে বস্তুটি সমবেগে গতিশীল হবে না এখানে। তাহলে আমাদের এখানে কি বিবৃতি এটা সঠিক নয়। এবারে কারণটা কি বলেছে, বস্তুটি সমবেগে গতিশীল হলে তার সরণ সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। তাহলে এই কারণটা আমাদের এখানে সঠিক আছে, কারণ সময়ের সঙ্গে যদি আমাদের সরণের মান বৃদ্ধি পায় তাহলে বস্তুটা কি হবে, সমবেগে গতিশীল থাকবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, তাহলে বিবৃতিটা হচ্ছে ভুল মানে মিথ্যা, কারণটা হচ্ছে সত্য। তাহলে আমাদের অ্যান্সার দেখো, অ্যান্সার হবে অপশান ডি, যে এ সঠিক নয় কিন্তু আর হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে কত, 2i প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর রৈখিক ভরবেগ দেওয়া আছে 2i মাইনাস 3j প্লাস কে ক্যাপ। তাহলে কৌণিক ভরবেগ কত হবে? তাহলে আমরা কি পড়েছিলাম, যে কৌণিক ভরবেগ এল ভেক্টর সমান আর ক্রস পি। তাহলে আমাদের এখান থেকে বার করে নেব এটা নির্ণায়কের সাহায্যে, যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে আর ভেক্টর এর দেখো মানগুলো কি আছে, যে 2 1 আর এখানে 1, তাহলে এখন বসিয়ে নেব 2 1 1। আর ভরবেগে দেওয়া আছে 2 -3 আর 1, তাহলে 2 -3 1। তাহলে এগুলো বসিয়ে করে আমরা যদি নির্ণয় করি তাহলে দেখো মানটা সে আসছে কত, 4i মাইনাস 8k। তাহলে এটা দেখো আমাদের অপশান ডিতে দেওয়া আছে 4i মাইনাস 8k। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি। কোশ্চেন নাম্বার 7 বলেছে বিবৃতি 1-এ কী বলেছে, বলছে বেগ সময় লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। দেখো সীমাবদ্ধ ক্ষেত্রফল বলেছে, তাহলে সীমাবদ্ধ ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের যে লেখচিত্র দেওয়া আছে সেই দুটোকে গুণ করলে দেখো কী পাবো আমরা। দেখো এখানে বেগ সময় লেখচিত্র, তাহলে বেগ আর হচ্ছে সময় আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, সরণ বা দূরত্ব। তাহলে এখানে বলেছে অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, তার মানে বিবৃতি 1 আমাদের সঠিক আছে। এবারে বিবৃতি 2 কী বলেছে, ত্বরণ সময় লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল বস্তুর বেগের পরিবর্তন নির্দেশ করে। তাহলে আমরা কি পড়েছিলাম, যে ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখান থেকে আসছে কি ভি সমান এ ইন্টু টি। তাহলে ত্বরণ আর সময় লেখচিত্র হলে কি নির্দেশ করবে, বেগকে নির্দেশ করবে, বেগের পরিবর্তন। তাহলে এটাও দেখো সঠিক দেওয়া আছে, তার মানে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই সত্য আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, তার গতিবেগ সময় লেখচিত্রটি পাশে দেখানো হয়েছে। বস্তুটির সর্বোচ্চ যে উচ্চতা উঠবে তা হলো কোনটা? তাই দেখো এখানে সর্বোচ্চ উচ্চতা এই লেখচিত্র থেকে যদি বার করতে চাই তাহলে আমাদের এই উপরের যে ত্রিভুজটা পাওয়া গেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত সেটা জানলেই পেয়ে যাব। তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে কত, বি, আর উচ্চতা হচ্ছে 2a। তাহলে এখান থেকে আমরা যদি ক্ষেত্রফল বার করে নিই তাহলে উচ্চতা সমান কী পেয়ে যাব, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিটা কত পেলাম, বি, আর উচ্চতা কত পেলাম 2a। তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি আমরা এ ইন্টু বি। তাহলে সর্বাধিক উচ্চতা কত হয়ে যাবে, অপশান এ, এ বি। কোশ্চেন নাম্বার 9 বিবৃতি এতে কি বলেছে, যে এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতির এক্স ওয়াই অক্ষ চাকতিটির তলে এবং চাকতিটির তলের সঙ্গে লম্ব বরাবর থাকা জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হয় আই এক্স আই ওয়াই আই জেড। ওই তিনটি অক্ষের সঙ্গে সংশ্লিষ্ট চক্রগতির ব্যাসার্ধের মান
সমান হয়। দেখো আমরা কী পড়েছিলাম যে লম্ব অক্ষ উপপাদ্যতে কী পড়েছিলাম যে আই এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে আই জেড। তাহলে এখানে দেখো আমাদের আই এক্স আই ওয়াই আই জেড তিনজন কিন্তু সমান নয়। আই এক্স আর আই ওয়াই এর সমষ্টি হচ্ছে কি আই জেডের সঙ্গে সমান হয়। তার মানে এখানে তিনটে মান কখনোই সমান আসবে না। তাহলে মানে বিবৃতি এ আমাদের ঠিক নয়, বিবৃতি এ হচ্ছে ভুল আছে। কারণ কি বলেছে দেখো, ঘূর্ণন গতিতে ঘুরছে এইরূপ একটি দৃঢ় বস্তুর ভর এবং আকৃতি অপরিবর্তিত থাকে। তাহলে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন বলেছে বস্তুটির ভর এবং আকৃতি অপরিবর্তিত থাকে। তাহলে এটা সঠিক আছে, কারণটা হচ্ছে সঠিক। তার মানে আমাদের কী পেলাম, বিবৃতি এটা হচ্ছে মিথ্যা আর কারণটা হচ্ছে সঠিক। তার মানে অপশান আমাদের ডি হয়ে যাবে। দেখো অ্যান্সার এ সঠিক নয় কিন্তু আর হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 10 বলেছে একটি পাহাড়ের চূড়া থেকে 2 সেকেন্ড এর ব্যবধানে যদি দুটি বস্তুকণা ফেলা হয় তবে পতনকালে তাদের আপেক্ষিক বেগ আর আপেক্ষিক ত্বরণ কত হবে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে দুটো বস্তুকে ফেলি তাহলে ধরলাম প্রথম বস্তুটা 2 সেকেন্ড পর এখান থেকে এখানে এলো, 2 সেকেন্ড পর এটা এই অবস্থানে এলো। তাহলে এই অবস্থানে তার বেগ যদি আমরা বার করে নিই তাহলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ হচ্ছে কত, ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে এখানে ইউ তো শূন্য, স্থিরাবস্থা থেকে ফেলা হয়েছিল, আর জিটি টি হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2g। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি বেগের মান হচ্ছে 2g। যখন বস্তুটা 2 সেকেন্ড পর এখানে এসছে তখন দ্বিতীয় বস্তুটাকে আমরা কী করেছিলাম, ছেড়েছিলাম। তাহলে সেই মুহূর্তে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, 0 হবে, কারণ সেটা ছাড়ছি আমরা। তাহলে আপেক্ষিক বেগ কত পেয়ে যাব, তাহলে 2g মাইনাস হচ্ছে 0, তাহলে সমান পেয়ে যাচ্ছি কত, 2g। আর দেখো দুটো বস্তুই যেহেতু অবাধে পতনশীল সেই জন্য দুটো বস্তুর মধ্যেই কী থাকবে, অভিকর্ষ ত্বরণ জি থাকবে। তাহলে আপেক্ষিক ত্বরণ আমরা পেয়ে যাব জি মাইনাস জি সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম, যে আপেক্ষিক বেগ পেলাম 2g, আপেক্ষিক ত্বরণ পেলাম 0। তাহলে আমাদের দেখো আনসার হয়ে যাবে কি অপশান ডি, 2g ও 0। কোশ্চেন নাম্বার 11 বলেছে এক ব্যক্তি নৌকায় করে একটি নদী পার হচ্ছে। ন্যূনতম 10 মিনিট সময়ে নদীটি পার হলে নৌকাটির তীর বরাবর সরণ হয় 120 মিটার। আবার ন্যূনতম পথে নদী পার হলে ব্যক্তিটির সময় লাগে 12.5 মিনিট। তাহলে বলেছে স্রোতের বেগ এখানে মিটার পার মিনিট এককে কত হবে। দেখো এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা বলেছে ন্যূনতম সময়ে নদী পারাপার, একটা হচ্ছে ন্যূনতম পথে নদী পারাপার। তাই দেখো আমাদের যদি এটা নদী হয় তাহলে ব্যক্তিটা এ থেকে বি পয়েন্টে ধরো যাবে। তাহলে এখানে যদি স্রোতের বেগ আমরা ইউ ধরে নিই আর ব্যক্তির বেগ যদি আমাদের ভি হয় তাহলে স্রোত থাকলে এ থেকে বি সোজা আমাদের সাঁতার কাটা যাবে না। তাহলে সাঁতার কাটতে গেলে কি হবে, আমাদের একটু কোণ করে সাঁতার কাটতে হবে। তাই ধরে নিচ্ছি আমরা এই উলম্বের সঙ্গে থিটা কোণ করে ব্যক্তিটা সাঁতার কাটছে ভি বেগে। তাহলে এই বরাবর যদি সাঁতার কাটা হয় তাহলে দেখো এই বরাবর আমরা কি পেয়ে যাচ্ছি, স্রোতের বিপরীতে আমরা বেগের একটা উপাংশ পাচ্ছি ভি সাইন থিটা, আর উলম্ব বরাবর একটা পাচ্ছি ভি কস থিটা। তাহলে এখানে এই ইউ আর হচ্ছে ভি সাইন থিটা এই দুটো যদি সমান থাকে উপাংশ দুটি, তাহলে ব্যক্তিটা কী হবে, এ থেকে বি বিন্দুতে সাঁতার কেটে যেতে পারবে। তার মানে ন্যূনতম পথে সাঁতার কাটতে গেলে তাকে কি হতে হবে, কোণ করে সাঁতার কাটতে হবে, এবং তার শর্ত হচ্ছে কি যে ভি সাইন থিটা সমান হচ্ছে ইউ। আবার ন্যূনতম সময়ে যদি সাঁতার কাটতে চায় তাহলে তাকে এ থেকে বি সরাসরি সাঁতার কাটতে হবে। তখন সে কি হবে, এই স্রোতের প্রভাবে বি পয়েন্টে না গিয়ে কোথায় চলে আসবে, সি পয়েন্টে চলে আসবে। আর বি থেকে সি পয়েন্টের দূরত্ব আমাদের কত বলে দেওয়া আছে, 120 মিটার। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি বার করি যে এস সমান ইউ ইন্টু টি, তাহলে এস আমাদের কত দেওয়া আছে 120, আর ইউ তাহলে স্রোতের প্রভাবে সে বি থেকে সিতে আসছে, তাহলে এখানে ইউর মান হচ্ছে ইউ বসছে স্রোতের বেগ ইন্টু সময় লাগছে আমাদের কত, যে 10 মিনিট।
10 মিনিট। তাহলে আমরা এখানে টি এর জায়গায় বসিয়ে দেবো কত, 10 মিনিট। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি ইউর মান কত, 12। তাহলে এখানে অ্যান্সার 12 মিনিট, মিটার পার মিনিট। তাহলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি স্রোতের বেগ কত হবে, 12। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে এখানে একটু ভালো করে অঙ্ক দেখবে, একটা ন্যূনতম পথের ক্ষেত্রে, ন্যূনতম সরণের ক্ষেত্রে সূত্রগুলো একটু ভালো করে দেখবে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে কে গতিশক্তি দিয়ে একটি কণাকে প্রক্ষেপ করা হলো, সর্বোচ্চ অবস্থানে কণাটির গতিশক্তি কত হবে। তাই দেখো আমরা যদি ধরে নিই এটা হচ্ছে ভূমি, এখানে হচ্ছে কি আলফা সমান হচ্ছে 60 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে। তাহলে এর অনুভূমিক বরাবর উপাংশ কত হবে, ইউ কস হচ্ছে কত আলফা, মানে কস 60 ডিগ্রি, আর উলম্ব বরাবর হবে ইউ সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের অনুভূমিক বরাবর বেগ যদি ইউ কস আলফা হয়, তাহলে এই বরাবরও কি আসছে সর্বোচ্চ উচ্চতায়, অনুভূমিক দিকে আসছে কত বেগ ইউ কস আলফা। তাহলে আমাদের যদি স্টার্টিং পয়েন্টে যে গতিশক্তি যদি আমাদের কে হয়, তাহলে কে সমান লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার। আর সর্বোচ্চ উচ্চতায় আমাদের যদি গতিশক্তি কে ড্যাশড হয়, তাহলে আমরা লিখতে পারি হাফ এম ইউ কস থিটার হোল স্কোয়ার। তার মানে পেয়ে যাচ্ছি হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এবার আমাদের আলফা সমান 60 দেওয়া ছিল, তাহলে এটা বসিয়ে নিচ্ছি। তাহলে দেখো মানটা আমরা পেয়ে যাচ্ছি কত, কে বাই 4। তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমাদের গতিশক্তি কত হয়ে যাবে, কে বাই 4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ, কে বাই 4। কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে একটি কণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান, যদি এর বেগ 10 সেকেন্ড সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে 5 মিটার পার সেকেন্ড উত্তরমুখী হয়, তবে ওই সময়ের ব্যবধানে কণার গড় ত্বরণ কত হবে। তাহলে দেখো প্রথমে কণাটা কী হয়েছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল। তার মানে এখান থেকে এই বরাবর পূর্ব দিকে সে চলছিল 5 মিটার পার সেকেন্ড বেগে। তারপর 10 সেকেন্ড পর তার বেগ পরিবর্তিত হয়ে কত হলো, উত্তর দিকে হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এই বেগটা এই বরাবর না করে উল্টো দিকে করে নিই, তাহলে দেখো এটা আমরা লিখতে পারবো 5 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড লেখা যাবে। আর উত্তর দিকে আমাদের ছিল 5 মিটার পার সেকেন্ড। তাহলে এদের লব্ধি চলে আসছে, দেখো এটা, এই দুটোর লব্ধি হচ্ছে এটা। তাহলে আমরা যদি এখানে বেগের পরিবর্তনটা নির্ণয় করি, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে এখানে মানটা পেয়ে যাবো, যদি এটা ওমেগা ধরে নেওয়া হয়, তাহলে ওমেগা সমান √অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি √অফ 25 প্লাস 25, তার মানে হচ্ছে 5√2। বার করতে বলেছে ত্বরণ কত। তাহলে আমরা জানি ত্বরণ সমান হচ্ছে কি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন বাই সময়, তাহলে 5√2/10। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা √2/2। এখানে নিরসন করলে আমরা পেয়ে যাবো 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার অভিমুখ কোন দিকে হচ্ছে, উত্তর পশ্চিম দিকে। তার মানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশান এ 1/√2। এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর পশ্চিম দিকে। তার মানে আমাদের অ্যান্সার এ হয়ে যাবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সূচিত হলে প্রদত্ত কোণটি ওই সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টর সূচিত করবে। তাই দেখো সামান্তরিকের যদি দুটো সন্নিহিত বাহু, একটা এ হয় একটা বি হয়, তাহলে তার ক্ষেত্রফল আমাদের কি হয়, যে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমাদের এখানে হয়ে যাবে অ্যান্সার কি অপশান এ হয়ে যাবে সঠিক। তাহলে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে।
তাই দেখো আমাদের যদি এটা প্রাস হয়, তাহলে যদি প্রাসটাকে থিটা কোণে নিক্ষেপ করা হয়, তাহলে আমরা অনুভূমিক বরাবর উপাংশ পাবো ইউ কস থিটা, আর উলম্ব বরাবর উপাংশ পাবো ইউ সাইন থিটা। তাহলে এই ইউ সাইন থিটার মানটা পরিবর্তন হয়ে থাকে, আর কিন্তু ইউ কস থিটা এই উপাংশের মান পরিবর্তন হয় না, ধ্রুবক থাকে। তার মানে এখানে অপরিবর্তিত রাশি হচ্ছে কি বেগের অনুভূমিক উপাংশ। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার অপশান ডি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 16 বলেছে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে থিটা কোণে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে একই বেগে একই কোণে বিচ্যুত করলো। বলের ঘাত কত হবে? তা দেখো কী বলেছিল, একজন ব্যাটসম্যানের দিকে একটা বলকে ভি বেগে থিটা কোণে ছোড়া হয়েছে। তাহলে এটা ধরে নাও এই হচ্ছে কি একটা ব্যাটসম্যানের দিকে একটা বলকে এই ভূমির সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো। ব্যাটসম্যান বলছে একই বেগে একই কোণে বলটিকে বিচ্যুত করলো। তাহলে ব্যাটসম্যান কী করলো? এই বলটাকে একই কোণে এই বরাবর বিচ্যুত করলো। তাহলে এক্ষেত্রে বলের ঘাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের যদি বলটার ভর এম আর বেগ ভি হয়, তাহলে আমি ভর বেগ কত পাবো? এম ভি। আর যখন এটা বিক্ষিপ্ত হলো তখন তার ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে দেখো এটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমরা এর অভিমুখটা আমাদের এই বরাবর রয়েছে। তাহলে এই বরাবর যদি আমাদের এম ভি হয়, তার উপাংশ কী হবে? তাহলে একটা উপাংশ পাবো এই বরাবর কত আসছে, যে এম ভি কস থিটা, আর নিচের দিকে পেয়ে যাচ্ছি এম ভি সাইন থিটা। এবার দেখো যেটা বিক্ষিপ্ত করেছিল যে মানটাতে, তার দুটো উপাংশ কত পাচ্ছি? একটা পাচ্ছি এই বরাবর এম ভি কস থিটা, আর নিচের দিকে পাচ্ছি এম ভি সাইন থিটা। তাহলে এই নিচের দিকে দেখো যে এম ভি সাইন থিটা, এম ভি সাইন থিটা, এক্ষেত্রে আমরা যদি বলের ঘাতের মান বার করি তাহলে শূন্য চলে আসবে। আর অনুভূমিক লাইনগুলোতে বলের ঘাতের মান কত আসবে? তাহলে এম ভি কস থিটা মাইনাস এম ভি কস থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বলের ঘাত হচ্ছে কত? 2 এম ভি কস থিটা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? যে বলের ঘাত হবে 2 এম ভি কস থিটা। তার মানে অপশান এ হবে আমাদের সঠিক অ্যান্সার, 2 এম ভি কস থিটা। কোশ্চেন নাম্বার 17 বলেছে কোনো বস্তুর ভরবেগ পি সময় টি এর সঙ্গে পি সমান 6 প্লাস 3t² সম্পর্ক মেনে পরিবর্তিত হয়। বস্তুর উপর ক্রিয়াশীল তাৎক্ষণিক বল কত হবে? তাহলে ভরবেগ আর সময়ের সম্পর্ক দেওয়া আছে পি সমান 6 প্লাস 3t²। তাহলে বল সমান আমরা জানি dp/dt, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এটাকে অবকলন করে নেব। তাহলে অবকলন করলে 6-এর জন্য পাবো 0, আর 3t² জন্য পেয়ে যাব 6t। তাহলে দেখো আমাদের অ্যান্সার কী হচ্ছে? বলের মান 6t। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 6t একক। কোশ্চেন নাম্বার 18 বলেছে একটি দড়ি সর্বোচ্চ 480 নিউটন ভার বহনে সক্ষম। 60 কেজি ওজনের এক ব্যক্তি সর্বনিম্ন কত ত্বরণে দড়ি বেয়ে নামতে পারবে? তাহলে দড়িটার ম্যাক্সিমাম টান আমাদের কত দেওয়া আছে? 480 নিউটন। আর ব্যক্তির ওজন দেওয়া আছে কত? ভর দেওয়া আছে আমাদের কত? 60 কেজি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? যে বস্তুর ওজন হচ্ছে কত? এম ইন্টু জি। তা যেহেতু সে দড়ি বেয়ে নিচের দিকে নামছে, তার মানে আমাদের এমজিটা এখানে বেশি হবে টানের থেকে। তাহলে আমাদের এখানে নেট বল সমান কত হবে? এমজি মাইনাস টি সমান এম এ। তাহলে এমজি আমরা কত পেয়ে যাচ্ছি? 60 × 10। তাহলে এখানে আসছে 600 মাইনাস 480 সমান দেখো আসছে এম এ, মানে 60 এ। তাহলে এখান থেকে আমরা এর মান কত পেয়ে যাচ্ছি? 2। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? ত্বরণের মান হচ্ছে কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 19 বলেছে এম ভরের কোনো বস্তু থিটা কোণে আনত তলে স্থিরাবস্থায় আছে। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে কোন শর্তে? দেখো তাহলে থিটা নতিকোণ বিশিষ্ট কোনো অনতলে যদি কোনো একটা বস্তু স্থিরাবস্থায় থাকে,
তাহলে বস্তুটা দেখো এখানে ওজন হচ্ছে mg, এর উপাংশ একটা পাবো mg cos থিটা, একটা mg sin থিটা। তাহলে বস্তু নিচের দিকে যাতে না পড়ে সেই জন্য ঘর্ষণ বল তাকে পিছন দিকে টেনে রাখবে। তাহলে ঘর্ষণ বল আমরা জানি F সমান মিউ ইন্টু এন। তাহলে সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে কি, এই মিউ এন এর মানটা mg sin থিটার সঙ্গে সমান হতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি মিউ সমান ট্যান থিটা। তার মানে মিউ সমান যদি ট্যান থিটা হয় তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তার মানে এখান থেকে বলতে পারি থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স মিউ। এটা হচ্ছে সাম্যাবস্থায় থাকার শর্ত। এবার বলেছে কোন শর্তে বস্তুটা হচ্ছে নিম্নমুখে গতিশীল হবে। তাই নিম্নমুখে গতিশীল হতে গেলে এই থিটার মানটা এটার থেকে বেশি হতে হবে। তার মানে নিম্নমুখে গতিশীল হওয়ার জন্য থিটা কী হতে হবে, গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ হতে হবে। তার মানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে এখানে, অপশান এ, থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ। কোশ্চেন নাম্বার 20 বলেছে বৃত্তপথে সমদ্রুতিতে আবর্তনশীল বস্তুকণার গতিবেগ ভি ও ত্বরণ এ হলে কোনটা হবে। দেখো কোনো বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তন করে তখন তার বেগ হচ্ছে কি, ওই বস্তুকণাটার হচ্ছে স্পর্শক বরাবর, বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে, আর ত্বরণ কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এখানে বেগ আর হচ্ছে ত্বরণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। আর আমরা জানি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ভেক্টর দুটো লম্ব হয়। তার মানে এ ভেক্টর আর ভি ভেক্টর এখানে হচ্ছে কি পরস্পর লম্বভাবে অবস্থিত, আর লম্বভাবে অবস্থিত হলে তাদের ডট প্রোডাক্টের মান কত হয়, 0 হয়। তার মানে এ ভেক্টর ডট ভি ভেক্টর সমান কত হয়ে যাবে, 0। তার মানে আমাদের অ্যান্সার অপশান বি হয়ে যাবে সঠিক, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। কোশ্চেন নাম্বার 21 বলছে কোন ন্যূনতম গতিবেগে একটি গাড়ি 150 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে নিরাপদে বাঁক নিতে পারে। এখানে বলেছে চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.6 আর জি এর মান দেওয়া আছে 10। তাহলে আমরা সূত্র কি পড়েছিলাম যে ভি ম্যাক্স সমান হচ্ছে √, মিউ আর জি। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে নেব। তাহলে মিউর মান 0.6, আর এর মান দেওয়া ছিল 150, আর জি এর মান দেওয়া ছিল 10। তাহলে দেখো মানগুলো বসালে পেয়ে যাচ্ছি আমরা 30। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, 30 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, থিটা নতিকোণের একটি নততলে এম ভরের একটি বস্তু ঠিক স্থিরাবস্থায় আছে। বস্তুটিকে ইউ বেগে উপরের দিকে ঠেলে দেওয়া হলো। তাহলে ইউ বেগে কী হলো, উপরের দিকে ঠেলে দেওয়া হলো। তাহলে বস্তু ও নততলের মধ্যে চলক ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে ব্লকটি নতল বরাবর যে দূরত্ব গিয়ে থামবে তা হলো কোনটা। তাহলে এখানে তোমাকে বার করতে বলেছে যে দূরত্বে গিয়ে থামবে সেটা নির্ণয় করো। তাহলে দেখো এটা কি হবে, তাহলে মনে করে এটা হচ্ছে একটা নতল, এই নতলের নতিকোণ হচ্ছে কত, থিটা। তাহলে এই একটা বস্তু প্রথমে আমাদের এ অবস্থানে রয়েছে, এটাকে তুমি কি করলে ইউ বেগে উপরের দিকে ঠেলে দিলে। তাহলে এটা বস্তুটা বি অবস্থানে এসে করে মনে করলাম স্থির হয়ে গেল এটা। তার মানে ভি এর মান এখানে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে দেখো এই যে বি অবস্থানের ক্ষেত্রে আমরা ধরে নিই, তাহলে বি অবস্থানে হচ্ছে কি যেহেতু স্থির হয়ে গেছে তাহলে নিম্নমুখী যে বলটা সেই বলটা হচ্ছে কত, mg sin থিটা। তাহলে এটা এফের সঙ্গে যদি ঘর্ষণ বলের সঙ্গে সমান হয় তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে বি অবস্থানের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এফ সমান হচ্ছে mg sin থিটা। তাহলে এটা আমরা এখানে লিখে রাখলাম বি অবস্থানের ক্ষেত্রে এটা। এবার দেখো এ অবস্থানের ক্ষেত্রে বাধা বল, তাহলে দেখো নিচের দিকে আমাদের কি কাজ করছে, mg sin থিটা, আবার এটা যেহেতু উপর দিকে ঠেলা হচ্ছিল তাহলে ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। তাহলে টোটাল বল হচ্ছে কত, এখানে বাধা বল এফ প্লাস mg sin থিটা। তার মানে বাধা বল হচ্ছে mg sin থিটা প্লাস এফ। এবারে এফ এর মান দেখো আমরা পেয়েছিলাম কি mg sin থিটা, তাহলে আমরা যেটা বসিয়ে নিই এফ এর পরিবর্তে তাহলে পেয়ে যাচ্ছি 2mg sin থিটা। আর আমরা বল সমান কি জানি, এফ মানে হচ্ছে ma। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মন্দন কত, তাহলে মন্দন পেয়ে যাচ্ছি 2g sin থিটা। এবার আমরা সূত্র কি বসাবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as।
তাহলে এখানে ভি এর মান শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2a সমান হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে এবারে আমরা এখানে মন্দন যেটা পেয়েছিলাম এর মানে বসিয়ে দেবো, তাহলে এর জায়গাতে যদি 2g সাইন থিটা বসিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 4g সাইন থিটা ইন্টু এস সমান ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এস সমান কী পেয়ে যাবো, ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। তার মানে কোন দূরত্বে গিয়ে থামবে, এস সমান ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। তাহলে দেখো এটা আমাদের কত নম্বর অপশানে ছিল, এটা অপশান আমাদের সিতে দেখো দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে সমদ্রুতিতে বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুকণা যে সময়ে থিটা কোণে ঘোরে সেই সময়ে কণার বেগের পরিবর্তন কত হবে। দেখো এখানে সমদ্রুতিতে ঘুরেছে বলেছে, মানে দুটো বেগ সমান। তাহলে আমাদের দেখো প্রথমে ধরো বস্তুকণাটা এ অবস্থানে ছিল, তারপর থিটা কোণে সে বি অবস্থানে এলো। তাহলে এ অবস্থানে বেগ হচ্ছে ধরে নিচ্ছি আমরা v1 ভেক্টর, আর বি অবস্থানে হচ্ছে v2 ভেক্টর। তাহলে বার করতে বলেছেন তো বেগের পরিবর্তন কত হবে। তাহলে বেগের পরিবর্তন সমান মড অফ v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। তাহলে আমরা এখান থেকে সূত্র বসিয়ে দিই, তাহলে রুট ওভার অফ পেয়ে যাচ্ছি কত, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2, সরি এখানে মাইনাস হবে, মাইনাস v1 v2 cos থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি, যে আমাদের বইয়ের সমদ্রুতিতে ঘুরছে, তাহলে v1 v2 মান হচ্ছে v, তাহলে v স্কোয়ার প্লাস v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার cos থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার cos থিটা। তাহলে এখান থেকে 2v স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পেয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস cos থিটা। আর 1 মাইনাস cos থিটা আমরা সূত্র কি জানি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি 2v সাইন থিটা বাই 2। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, 2v সাইন থিটা বাই 2। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2v সাইন থিটা বাই 2। কোশ্চেন নাম্বার 24 বলেছে এফ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ নিউটন বলের অধীনে একটি বস্তু গতিশীল হওয়ায় ওয়াই অক্ষ বরাবর বস্তুটি 10 মিটার গেল, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত। তাহলে আমাদের দেখো বল দেওয়া আছে আর সরণ দেওয়া আছে, তাহলে সরণটা বলেছে ওয়াই অক্ষ বরাবর, তার মানে আমাদের এখানে এস ভেক্টর সমান হয়ে যাবে কি 10j ক্যাপ। তাহলে আমরা কি জানি, কার্য সমান জানি বল ইন্টু সরণ, তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এফ ভেক্টর আমাদের দেওয়া ছিল 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ ডট এস ভেক্টর আমাদের হয়ে যাচ্ছে কত 10j ক্যাপ। তাহলে দেখো মানটা আমরা পেয়ে যাচ্ছি জে ক্যাপের সঙ্গে জে ক্যাপটা যদি গুণ করে নিই তাহলে পেয়ে যাচ্ছি কত 150। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 150 জুল, অপশান বি হয়ে যাবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে একটি গাড়ি স্থির ক্ষমতায় ইঞ্জিনের সাহায্যে ঘর্ষণহীন সমতল রাস্তায় চলছে, এর বেগ যেটির সঙ্গে সমানুপাতিক। তাহলে আমাদের দেখো আমরা কি জানি যে ক্ষমতা পি সমান বল ইন্টু বেগ। তাহলে আমরা বলটাকে আবার লিখতে পারি এম এ ইন্টু তাহলে ভি। তাহলে এখানে দেখো এমটাকে রেখে দিলাম, এ সমান ত্বরণ মানে আমরা লিখতে পারি বেগ বাই সময়, আর ভিটা ভি রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এমটা ধ্রুবক রাশি আর পিটা ধ্রুবক বলেছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ভেরিজেজ হচ্ছে টি। তাহলে এখান থেকে বলতে পারি ভি ভেরিজেজ রুট ওভার অফ টি। তাহলে এখানে বেগ হচ্ছে কি যেটির সঙ্গে সমানুপাতিক, সেটা হচ্ছে রুট টি এর সঙ্গে সমানুপাতিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রুট টি। কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ই আর ভরবেগ যদি পি হয় তাহলে পি এর সঙ্গে 1/e লেখচিত্র কেমন হবে। তাহলে দেখো এখানে পি এর সঙ্গে 1/e লেখচিত্র কেমন হবে, আয়তকার পরাবৃত্ত, মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কারণ এখানে হচ্ছে কি পি আর 1/e এটা পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হলে পরাবৃত্ত হয়, তাহলে আনসার আয়তকার পরাবৃত্ত।
আর এখানে তোমরা মনে রাখবে যদি পি এর সঙ্গে ই এর লেখচিত্র বলে তাহলে অ্যান্সারটা হবে অধিবৃত্ত, যদি পি এর সঙ্গে রুট ই এর লেখচিত্র বলা হয় তাহলে হবে সেটা সরলরেখা। আর এটা আমরা পেলাম যে পি এর সঙ্গে 1/√ই এর হচ্ছে পরাবৃত্ত। কোশ্চেন নাম্বার 27 বলেছে এম ভর ও এল দৈর্ঘ্যের একটি দণ্ড উলম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করানোর আছে, এই অবস্থায় দণ্ডটির স্থিতিশক্তি কত হবে? তাই দেখো একটা দণ্ডকে যদি দাঁড় করে রাখা হয় 60 ডিগ্রি কোণ করে, কার সঙ্গে বলেছে? দেওয়ালের সঙ্গে। তাই দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে দাঁড় করানো রয়েছে, তাহলে এই ভর কেন্দ্রের অবস্থান আমাদের কোথায় থাকবে? মধ্যবিন্দুতে। তাহলে ভর কেন্দ্রটা দূরত্ব আমরা যদি ধরে নিই, উচ্চতা ধরে নিই যদি এইচ, তাহলে এখান থেকে আমরা কী পাবো? ওখানে স্থির শক্তি হচ্ছে ইপি সমান mgh। তাহলে এখানে mg, এবারে এইচ এর মান আমরা কত পাবো? এইচ এর মান দেখো পেয়ে যাচ্ছি L/2 cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি মানটা বসিয়ে নিই cos 60 ডিগ্রি, তাহলে পেয়ে যাচ্ছি দেখো mg/L/4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান ডি, mg/L/4। কোশ্চেন নাম্বার 28 বলেছে একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত স্থিতিশক্তি হয় 100 জুল। যদি স্প্রিংটিকে আরও 2 সেন্টিমিটার প্রসারিত করা হয় তবে বর্ধিত স্থিতিশক্তি পরিমাণ কত হবে? তা দেখো প্রথম ক্ষেত্রে আমি ধরে নিই E1 সমান হাফ কে এক্স সমান স্কোয়ার, এটা দেওয়া আছে কত আমাদের? 100 জুল। আর পরবর্তী ক্ষেত্রে E2 সমান ধরে নিচ্ছি এটা হচ্ছে হাফ কে x2 স্কোয়ার। তাহলে E1/E2 সমান কত পাবো? x1/x2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের মানগুলো বসিয়ে নেব। E1 এর মান দেওয়া ছিল আমাদের 100 আর E2টা বার করতে বলেছে, আর x সমান ছিল 2 সেন্টিমিটার, তাহলে 2 স্কোয়ার, আর বলেছে x2 হচ্ছে কত? আরও 2 সেন্টিমিটার, মানে মোট 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে x2 মান 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি E2 সমান হচ্ছে কত? 400 জুল। তাহলে বলেছে বর্ধিত স্থিতিশক্তি কত হবে? তাহলে আগে ছিল আমাদের 100 জুল, এখন হলো 400 জুল। তাহলে বাড়লো কতটা? 400 মাইনাস 100 মানে 300 জুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, 300 জুল। কোয়েশ্চেন নাম্বার 29 বলেছে দুটি ভিন্ন ভরের কণা স্থিরাবস্থায় থেকে মহাকর্ষ বলের ক্রিয়ায় পরস্পরের দিকে ধাবমান। কোনো নির্দিষ্ট সময়ে কণা দুটির গতিবেগ ভি এবং 2v হলে তাদের ভরকেন্দ্রের বেগ কত হবে? তাই দেখো এখানে হচ্ছে কি পারস্পরিক আকর্ষণ বলটি এটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বল। তাহলে ভরকেন্দ্রের গতির উপর এর কোনো প্রভাব নেই, তাই এখানে ভরকেন্দ্রের অবস্থান বদলাবে না, অর্থাৎ ভরকেন্দ্রের গতিবেগ 0 হবে। তাহলে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয় তাহলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে অভ্যন্তরীণ বল যদি ক্রিয়া করে তাহলে ভরবেগ চেঞ্জ হয় না। তার মানে এখানে আমাদের কী হয়ে অ্যান্সার হয়ে যাবে? অপশান এ 0। তার মানে ভরকেন্দ্রের বেগ কত হবে? 0 হবে। কোশ্চেন নাম্বার 30 বলেছে XY তলে একই ভরের 3টি কণা আছে, তাদের ভরকেন্দ্রের অবস্থান হলো 1,1, 2,2, 3,3। তাহলে ভরকেন্দ্র XY এর স্থানাঙ্ক কত হবে? তাই দেখো XY এর স্থানাঙ্ক যদি বার করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে যেহেতু ভরগুলো সমান বলেছে, তাহলে আমরা এখানে কি করব? 1, 2 আর হচ্ছে 3 যোগ করে নেব। 1 + 2 + 3 বাই হচ্ছে 3। একইভাবে আমরা ওয়াইয়ের ভ্যালুগুলো নিয়ে নেব। 1, 2, 3 বাই হচ্ছে কত? 3। তাহলে পেয়ে যাবে দেখো 2,2। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত পেয়ে যাব? 2,2। অপশান বি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 31 বলেছে যে বস্তুর ভরকেন্দ্র বস্তুর উপাদানের বাইরে অবস্থিত সেটি হলো, তাহলে ভরকেন্দ্র উপাদানের বাইরে কার গঠিত হয়? যেটা ধাতব রিংয়ের জন্য তার হচ্ছে কি বাইরে অবস্থিত হয় ভরকেন্দ্র, যদি একটা রিং থাকে। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, একটা বৃত্তাকার ধাতব রিং। কোশ্চেন নাম্বার 32
যদি একটি গোলক গড়াতে থাকে তবে তার আবর্ত গতিশক্তি ও মোট গতিশক্তির অনুপাত হবে কোনটা? তাহলে দেখো এখানে বলেছে গোলক, আবর্ত গতিশক্তি বার করতে বলেছে আর মোট গতিশক্তি। তাহলে আবর্ত গতিশক্তি সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে গোলক যেহেতু বলেছে তাহলে গোলকের ক্ষেত্রে আই সমান 2/5 mr²। তাহলে এটা এখানে আয়ের জায়গায় বসিয়ে নিলাম। আর ওমেগা সমান হয় আমাদের v/r। তাহলে এটা যদি বসিয়ে নিই তাহলে পেয়ে যাবো দেখো 1/5 mv²। আর মোট গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ mv²। তাহলে এখানে আমরা আই সমান বসিয়ে নিচ্ছি 2/5 mr²। আর ওমেগার জায়গায় বসাবো আমরা কত, v/r। আর এখানে হাফ mv² আছে। তাহলে টোটাল পেয়ে যাবো আমরা 7/10 mv²। তাহলে এদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো 1/5 পেয়েছিলাম, এখানে 7/10 পেয়েছিলাম। তাহলে অনুপাত কত হয়ে যাবে, 2:7। তাহলে অনুপাত করলে আমরা পাবো 2:7। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 2:7। কোয়েশ্চেন নাম্বার 33 বলেছে এম ভরের একটি সুষম অনুভূমিক মিটার স্কেল তার দুই প্রান্তে যুক্ত উলম্ব দড়ির সাহায্যে ঝুলছে। 2m ভরের একটি বস্তুকে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে রাখা হলো। দড়ি দুটিতে টানের অনুপাত কত হবে? দেখো এটার মতো। তাহলে পি কিউ হচ্ছে একটা অনুভূমিক মিটার স্কেল। এটা দুটো দড়ির সাহায্যে দুই প্রান্তে বেঁধে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই দড়িটার যে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থান সেইখানে একটা 2m ভরে বস্তুকে রাখা রয়েছে। তাহলে তার ওজন কত হবে, 2mg। আর এই দণ্ডটার যদি মধ্যবিন্দু আমাদের ও হয় তাহলে দণ্ডটার ওজন কত হবে, mg। তাহলে এই অবস্থা আমাকে বার করতে বলেছে দুটো দড়িতে যে টান উৎপন্ন হবে তাদের অনুপাত কত হবে, মানে T1 আর T2 অনুপাত নির্ণয় করতে হবে। তো দেখো এটার সমাধানটা কীভাবে হবে, দেখো তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে কী করব, বলের ভ্রামক নির্ণয় করব। তাহলে দেখো আমরা এখানে যদি পি বিন্দুর সাপেক্ষে ফার্স্ট বলের ভ্রামক নির্ণয় করি তাহলে আমরা ফার্স্ট mg বলের জন্য একটা বলের ভ্রামক পাবো, 2mg জন্য পাবো, আর একটা হচ্ছে T2 জন্য পাবো। তাহলে mgর জন্য যে বলের ভ্রামকটা পাবো সেটা পেয়ে যাচ্ছি দেখো -mg ইন্টু হচ্ছে 50। তাহলে mg থেকে p এর দূরত্ব আমাদের 50। আর 2mgর জন্য আমরা যে বলের ভ্রামক পাবো সেটা হচ্ছে -2mg ইন্টু 75। তাহলে 2mg থেকে p এর দূরত্ব হচ্ছে 75। এবারে T2র জন্য যে বলের ভ্রামকটা পাবো আমরা সেটা হচ্ছে +T2 ইন্টু 100। তাহলে T2 থেকে p এর দূরত্ব হচ্ছে আমাদের 100। তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো যে প্লাস মাইনাস কীভাবে হবে এটা আমাদের জানতে হবে। তাহলে যদি কোনো ঘূর্ণন বামাবর্তী হয় তাহলে আমাদের হবে সেটা প্লাস, যদি দক্ষিণাবর্তী হয় তাহলে সেটা হবে মাইনাস। তাহলে এটা থেকে আমরা যদি সমাধান করে নিই তাহলে সমাধান করে দেখো পাবো আমরা T2 সমান 2mg। এবার আমরা যদি কিউ বিন্দুর সাপেক্ষে বার করি বলের ভ্রামক তাহলে একই রকম হবে, একবার 2mgর জন্য, একবার mgর জন্য, একবার হচ্ছে T1 জন্য। তাহলে 2mgর জন্য পাচ্ছি কত, 2mg ইন্টু 25। mgর জন্য পেয়ে যাব mg ইন্টু 50। আর T1 জন্য পেয়ে যাব -T1 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে দেখো পাবো T1 মান হচ্ছে mg। তাহলে T1 আর T2 অনুপাত কত পেয়ে যাচ্ছি, 1:2। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, 1:2। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 34 স্তম্ভ মেলাতে বলেছে।
তো দেখো স্তম্ভ 1 আর স্তম্ভ 2তে কিছু ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণগুলো আমাদের এখানে জানতে হবে। তাহলে দেখো এই চারটার মধ্যে আমরা যদি এবার শেষটা 4 নাম্বারটা দেখে নিই। দেখো 4 নাম্বারের যে দুটো ভেক্টর দেওয়া আছে এদের যদি মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করি, তাহলে ফার্স্ট আমরা কি করব, তাহলে মধ্যবর্তী কোণ বার করতে গেলে থিটা সমান বার করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে কস ইনভার্স দুটো ভেক্টরের ডট গুণফল বাই দুটো ভেক্টর ডট গুণফলের মান। তাই দেখো এখানে যে দুটো ভেক্টর দেওয়া আছে এদের আমরা ডট গুণফল করি, তাহলে 3i ক্যাপের সঙ্গে জে ক্যাপের মান 0 আর 4j ক্যাপের সঙ্গে কে ক্যাপের মান 0। তার মানে এখানে দুটো ভেক্টর ডট গুণফলের মান 0 আসছে। আর দুটো ভেক্টর ডট গুণফল 0 হলে তাদের মধ্যবর্তী কোণ কত জানি আমরা, 90 ডিগ্রি। তার মানে দেখো অপশান 4 যেটা আছে 4-এরটা ডি হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে 4-এরটা ডি আমাদের শুধুমাত্র অপশান এতে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে বাকিগুলো আর এখানে আমাদের চেক না করলেও অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা। তাহলে অ্যান্সার অপশান এ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে এম ভর এবং আর ব্যাসার্ধের একটি পাতলা বৃত্তাকার রিং ওমেগা স্থির কৌণিক বেগে তার অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। রিং এর কোনো ব্যাসের দুই প্রান্তে এম ভরের একটি বস্তুকে খুব সাবধানে যুক্ত করা হলো। রিংটি এখন যে কৌণিক বেগে ঘুরবে তা হলো কোনটা? তাহলে দেখো এখানে কি বলেছিল, এখানে বলেছিল একটা বৃত্তাকার রিং ওমেগা স্থির কৌণিক বেগে তার অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। এবারে তার দুই ব্যাসের দুই প্রান্তে এম ভরের একটি বস্তুকে সাবধানে যুক্ত করা হয়েছে। তাহলে কৌণিক বেগটা কত হবে? তাহলে আমরা এখানে কী করব, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বসাবো। তাহলে প্রথমে কৌণিক ভরবেগ যদি এল হয় আর পরবর্তী ক্ষেত্রে এল ড্যাশ হয়, তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে পাচ্ছি এল সমান এল ড্যাশ। তাহলে আমরা এল সমান জানি এম ভি আর, সমানই লেখা যাবে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আসছে এম আর স্কোয়ার ওমেগা সমান, দ্বিতীয় ক্ষেত্রে পেয়ে যাচ্ছি দেখো টোটাল ছিল এম, আবার দুটো ক্যাপিটাল এম ভরের বলকে যুক্ত করা হয়েছে, তাহলে মোট ভর হচ্ছে কত, এম প্লাস 2m আর স্কোয়ার ওমেগা ড্যাশ। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ওমেগা ড্যাশ বার করতে হবে। তাহলে ওমেগা ড্যাশ সমান কত পেয়ে যাচ্ছি, এখানে আমাদের আর স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে ওমেগা ড্যাশ পেয়ে যাচ্ছি এম ওমেগা বাই হচ্ছে এম প্লাস 2 ক্যাপিটাল এম। তাহলে দেখো এম ওমেগা বাই 2 এম প্লাস এম, এটা কোথায় ছিল আমাদের, এটা ছিল আমাদের অপশান ডিতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অপশান ডি হয়ে যাবে সঠিক।